মহুয়া মিলন থেকে আসা ট্রেনটা টুরি স্টেশনে ঢুকছিল। স্মিতা আর আমি নিচু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়েছিলাম। আজ হাটবার, খুব ভিড় প্ল্যাটফর্মে। নানা জায়গা থেকে হাট করতে এসেছিল এখানে। ওরা, মুন্ডা, ভোগদা, কোলরা, হোরা, এরা সব। সুমন সুটকেসটা হাতে করে নামলো। নেমেই দৌড়ে এসে আমাদের দিকে মিতাকে বলল, বৌদি কেমন আছো? স্মিতা বলল, কেমন করে ভালো থাকি বলতো, তুমি এতদিন কাছে ছিলে না। সুমন হাসলো, আমিও হাসলাম। এরপর সুমন আমাকে বলল, রোলস রয়েসটা এনেছো তো? বললাম, এনেছি। তবে চলো। স্টেশনের বাইরে বেরিয়ে আমার লড়ঝড় অস্টিন গাড়িটার পেছনের দরজা খুলে সুমন উঠে বসলো। পাশে স্মিতা। আমি ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতে শুরু করলাম। বসন্তের দিন হু হু করে হাওয়া আসছিল। পড়ন্ত রোদ্দুরে সেগুন গাছের বড় বড় হাতির কানের মতো পাতার পেছনে সিঁদুর রঙা দেখাচ্ছিল পাতাগুলোকে। ঠোঁট মুখ চড়চড় করছিল রুক্ষ বাতাসে। স্মিতা বলল, তারপর মা বাবা বিয়ের কথা কি বললেন? ধ্যাত, সে মা বাবাই জানে, সুমন বলল। আহা, লজ্জায় যেন মরে গেলে তুমি। ওর গালে টুসকি মেরে দিয়ে স্মিতা আবার বলল। আমি লাতেহারের দিকে মোড় নিলাম, কিন্তু লাতেহারে আমরা যাব না। চাঁদোয়ারি এক প্রান্তে আমার কোয়ার্টার, সুমনেরও। পাশাপাশি সরকারি চাকরিতে এইরকম জঙ্গলের হাওয়ায় যেমন কোয়ার্টার হতে পারে ঠিক তেমনই। কোয়ার্টারে পৌঁছে গাড়িটা খাপড়ার চালের একচালা গ্যারেজ ঢুকিয়ে দিলাম। স্মিতা সুমনকে বলল, তোমার বাহন ছোটুয়াকে বলে দিয়েছি কাল ভোরে চলে আসতে। আজ সকালেও একবার এসে ঘর দুয়ার মুছে দিয়ে গেছে। চানুকে টুল পেতে সমানে বসিয়ে রেখেছিলাম সব সময়, পাছে কিছু খোয়া যায় তোমার। সুমন উত্তেজিত হয়ে বলল, চানু? চানু কোথায়? ততক্ষণে সুমনের গলা শুনতে পেয়ে চানু টালমাটাল পায়ে দৌড়ে এলো বুধাইয়ের মায়ের হেফাজত থেকে ছাড়া পেয়ে। দৌড়ে এসে বলল, সুমন কাকু, তোমার সাথে আমার আড়ি। সুমন সুটকেসটা নামিয়ে রেখে চানুকে এক ঝটকায় কোলে তুলে নিয়ে বলল, তাহলে তো আমি মরেই যাব। তোমার সঙ্গে আড়ি করে কি আমি বাঁচতে পারি? তোমার মা বাবাও পারলে পারতে পারে, আমি বাবা কখনোই পারবো না। চানু অত বোঝে না, 4 বছর মাত্র বয়স তার। সে বলল, না, আড়ি আড়ি আড়ি। স্মিতা সুমন সাথে আমিও হেসে উঠলাম। স্মিতা সুমনকে বলল, জামা কাপড় ছেড়ে এবার মুখ হাত ধুয়ে নাও। দুপুরে কোথায় খেয়েছিলে তুমি? দুপুরে আবার কোথায় খাবো, যা হতচ্ছাড়া লাইন। এসব জঙ্গলের জায়গা তোমাদের মতো কবি কবি লোকের পক্ষেই ভালো লাগে। সাত সকালে বারকানাতে খাওয়ার খেয়েছিলাম। পথে ম্যাকলাস্কিগঞ্জে চা, কার্নি মেম সাহেবের দোকানের আলুর চপ, কালাপাত্তি জর্দা দেওয়া পান, গোটা আষ্টেক, সেই চলছে সারা পথে। স্মিতা বিরক্তির গলায় বলল, তাই? ঠোঁট দুটোর অবস্থা কি হয়েছে দেখেছ? এখানে গরমে ফাটা লাল মাটির মতো হয়েছে। সুমন বলল, কথা না বলে শিগগিরই খেতে দাও তো। আমি আমার ঘরে গেলাম। আমার প্রিয় ইজি চেয়ারটাতে বসে আমার সাম্রাজ্যে, আমার বইয়ের আলমারিতে ডুবে গেলাম। ছুটির দিনে গেঞ্জি আর পাজামা পরে সারাদিন বই পড়েই আমার কাটে এখানে। আমি বড্ড কুঁড়ে লোক, স্মার্ট, এনার্জেটিক। সামাজিক বলতে যেসব গুণ বোঝানো হয় তার কোনো গুণই আমার নেই। আক্ষেপও নেই সেসব না থাকার জন্য। তবে এই চাঁদোয়াটরিতে সরকারি কাজে বদলি হয়ে আসার পর বেশ নার্ভাস হয়ে পড়েছিলাম স্মিতার জন্য। আমি তো সারাদিন কাজকর্ম নিয়ে আর অবসর সময় বই পড়া নিয়েই থাকবো। কিন্তু আমার থেকে 10 বছরের ছোট, সম্বন্ধ করে বিয়ে করা স্ত্রী স্মিতা, তার সময়টা কি করে কাটবে? ভাগ্যিস চালু হয়েছিল। এখানে যখন আসি তখন চানুর বয়স মাত্র 15 মাস। তবুও একটা নরম খেলনা ছিল স্মিতার, যে খেলনাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে চোখ রাঙিয়েই ওর সময়টা কেটে যেত। সময় তবুও কাটতো কিনা জানি না, যদি সুমন এখানে বদলি হয়ে না আসতো।
বয়সে সুমন আর স্মিতা সমানই হবে। পাশের কোয়ার্টারটায় ও যখন আসলো একা একাই উঠে এসেছিল। প্রথম প্রথম হাত পুড়িয়ে খাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু অভ্যেস ছিল না রান্না করার। অচিরেই স্মিতার সঙ্গে ওর একটা প্রগাঢ় সখ্যতা গড়ে উঠল। যদিও বৌদি বলেই ডাকতো সুমন স্মিতাকে, কিন্তু ওরা যে কত বড় বন্ধু একে অন্যের সেটা আমার মতো আর কেউ জানতো না। সুমনকে পেয়ে স্মিতার যত ছেলে মানুষই শখ ছিল সব মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। পলাশ গাছে উঠে ফুল পাড়ত স্মিতা, কোমরে শাড়ি জড়িয়ে সুমনের সাথে। কুরুর পথে আমজরিয়ার বাংলার মুনলাইট পিকনিক করতে যেত। লাহোরের কাছে বহু বছর আগে পরিত্যক্ত কালিয়ারির আশেপাশে ঘুরে ঘুরে শীতের দুপুরে ছেলে মানুষের প্রত্নতাত্ত্বিক পর্যবেক্ষণ চালাতো। কখনো আমাকে সঙ্গে নিয়ে যেত ওরা পিড়াপিড়ি করে, আমি না গেলে ওরা নিজেরাই চলে যেত। আমিও নিশ্চিন্ত মনে কলকের অম্বরী তামাক সেজে গড়ার নল হাতে নিয়ে একটা বই নিয়ে আরাম করে ইজি চেয়ারে বসতাম। ওদের সঙ্গে যে যেতে হতো না এই কথাটা ভেবেই আশ্বস্ত হতাম। খাওয়ার টেবিলে ডাক দিল স্মিতা, আমিও এসে বসলাম। সিঙাড়া বানিয়েছে ও, ক্ষীরের পুলি দিয়ে। লাহোরের বিখ্যাত পণ্ডিতজির দোকান থেকে সেমই আর কালো জামুন আনিয়েছে। গপ গপ করে খেতে খেতে সুমন বলল, আরও দাও বৌদি, আরও দাও। তুমি এমন কিপটে হয়ে গেলে কি করে বলো তো 1 মাসের মধ্যে? স্মিতা কপট রাগের সাথে বলল, কিপটে আর আমি? মালখাননগরের বোসের ঘরের মেয়ে আমি, ওসব কিপটে মেয়ে আমার কাছে পাবে না, বুঝলে? সুমন আমাকে বলল, রবিদা দেখেছো, ওই শুরু হলো। সর্বক্ষণ এমন এনিমি ক্যাম্পে থেকে আমার হাওড়া জেলার অরিজিনালিটিটাই মাঠে মারা গেল। বাড়ি গিয়ে ভাত খেতে বসে পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া খেতে পারি না দেখে মা আর দিদির তো চক্ষু স্থির। তোমাদের গল্প সব সময় করতাম আমি। দিদিমা বলেন, সুমন তোকে শেষে ওই রিফিউজিগুলোর আধিক্যতায় পেল। ছি ছি। কি বললে? স্মিতা এবার বোধ হয় সত্যিই রেগে উঠল। সুমন বলল, আহা রাখছো কেন বৌদি, কি বললাম তাই শোনো না। আমি বললাম, বাঙালদের মন খুব ভালো হয় দিদিমা, খোলামেলা জায়গায় থাকতো তো। দিদিমা বললেন, থাক থাক, সব রেফিউজিই জমিদার ছিল, ওসব গল্প আমাকে আর শোনাসনি, বহু শুনেছি। বলি সুমন হাসতে লাগলো। ও ছেলে মানুষ, ওর মনে কোনো জটিলতা নেই, কিন্তু ও এই কথাটা না বললেই ভালো করতো বোধ হয়। সকলেরই জমিদারি সচ্ছল অবস্থা না থাকলেও যাদের ছিল এই রকম কথা শুনলে তাদের বড়ই লাগে। এখন বোধহয় লাগে না আর, তবে প্রথম প্রথম লাগতো খুব। এখন ব্যথার স্থান অবশ হয়ে গিয়েছে, ক্ষতটাও পুরনো হয়ে গিয়েছে। আমি একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম। স্মিতা বলল, কি হলো তোমার চা যে ঠান্ডা হয়ে গেল? সুমন বলল, রবিদা রাগ করলে নাকি তুমি? আমি হেসে বললাম, না রে পাগল, রাগ কেন করব? স্মিতা সুমনকে বলল, আর দুটো সিঙাড়া খাবে তুমি? সুমন বলল, দাও, কত দিন পর তোমার হাতের খাবার খাচ্ছি। আসলে কলকাতায় গিয়ে তোমাদের গল্প, বিশেষ করে বৌদির গল্প সকলের কাছে এত করেছি যে সকলেই তোমাদেরকে হিংসে করতে শুরু করেছে, বৌদিকে তো বেশি করে। স্মিতা চায়ের কাপটা মুখের কাছে ধরেছিল। দেখলাম কাপের উপর ওর চোখ দুটি, টানা টানা কালো চোখ সুমনের ওই কথার সাথে সাথে চমকে উঠে নিথর হয়ে গেল। চা খাওয়ার পর আমি আমার ঘরে ফিরে গেলাম। সুমন চানুকে কাঁধে করে স্মিতার সঙ্গে ওর কোয়ার্টারে গেল। স্মিতা সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আসবে আর কি। একা লোকের সংসার অগোছালো থাকে। যাওয়ার সময় স্মিতা বুধাইয়ের মাকে বলে গেল, একটু পর এসে যেন চানুকে নিয়ে যায়, খাওয়ার সময় হয়ে যাবে চানুর। ওরা দুজনে যখন ফিরল সুমনের কোয়ার্টার থেকে, তখন গভীর রাত। আমি হাওয়ার একটা লেখায় ইতিহাস পড়ছিলাম।
ইতিহাস পড়তে পড়তে 1000 বছরের ব্যবধান এত সামান্য মনে হয় যে ঘন্টার খবর রাখতে তখন আর ইচ্ছে করে না। দুপুরেই রান্না সেরে রেখেছিল স্মিতা। বুধাইয়ের মা গরম করে দিল খাবার দাবার সব। স্মিতা খাবার সাজিয়ে দিতে এগিয়ে দিতে দিতে বলল, দেখো সুমন কত কি এনেছে আমার জন্য এই শাড়িটা, বলে এই চেয়ারের ওপর থেকে শাড়িটা তুলে 2 হাতে মেলে ধরে দেখালো। তারপর বলল, এরকম একটাও শাড়ি কিন্তু তুমি আমাকে কিনে দাওনি। আমি বললাম, আরে এ তো দারুণ দামি শাড়ি। সুমন বলল, বৌদি কি আমার কম দামি? স্মিতা আবার আমাকে বলল, এই যে তোমার পাঞ্জাবি আর পায়জামা, আর এটা চানুর জামা প্যান্ট। আমি রুটি ছিঁড়তে ছিঁড়তে বললাম, করেছো কি সুমন? এই রকম নকশা কাটা চিকনের পাঞ্জাবি কি আমাকে মানায়? এ তো ছেলে মানুষদের জন্য। সুমন বলল, আপনি তো প্রায় 3 বছর কলকাতা যানই না, এখনই তো এই ঘাটে পড়েই থাকেন, আপনার তো কিশলয়ও এখনও। স্মিতা নরম গলায় বলল, এই যে শুনছো, দেখো। আমি বললাম, কি? এই দেখো আমার জন্য আরও কি এনেছে, বলেই ছোট 2টো প্যাকেট খুলে আমার দিকে এগিয়ে দিল। দেখলাম একজোড়া বেদানার দানার মতো রবির দুল আর একটা ইন্টিমেট পারফিউম, ছোট্ট। আমি সুমনকে বকলাম, বললাম, তুমি একটা স্পেন গিফট হয়ে দিচ্ছ, দিস ইজ ভেরি ব্যাড। সারা জীবন পড়ে আছে সামনে, বিয়ে করবে 2 দিন পর, এমন বেহিসাবের মতো খরচ কেউ করে বলো তো? স্মিতা বলল, দেখো না বেশি বেশি বড়লোক হয়েছেন আর কি। বড়লোকেদের জন্য বড়লোকে না করলে কি চলে? সুমন বলে উঠল। খেতে খেতে আমি ভাবছিলাম, সুমন বেশ সুন্দর কথা বলে, যা আমি কখনোই পারিনি আর পারবও না। স্মিতার যে ওকে কেন এত ভালো লাগে তার অনেকগুলো কারণ আছে। চিঠিও নিশ্চয়ই ভালোই লেখে। আমার তো 1 লাইন লিখতেই গায়ে জ্বর আসে। আমাকে অবশ্য কখনো লেখেনিও অফিসিয়াল ব্যাপারে চিঠি ছাড়া, তবে স্মিতাকে প্রায় 3-4টে করে চিঠি লিখত প্রত্যেক সপ্তাহে, যতদিন না ও এখানে ছিল। এখানে ডাক পিয়ন চিঠি বিলি করে না। আমার অফিসের পিয়ন ছেদিলাল মাস্টার মশাইয়ের কাছ থেকে ডাক নিয়ে আসে। রোজ ভারী ভারী চিঠি আসতো পুরো খামে। সুমনের সুন্দর হাতের লেখায় স্মিতার নাম লেখা থাকতো কোনোদিনও। ছেদিলাল পোস্ট অফিসে যেতে দেরি করলেই বুধাইয়ের মাকে আনতে পাঠাতো স্মিতা, আর আমাকে মনে করিয়ে দিত চিঠিটা আনার জন্য। যে কদিন সুমন ছিল না বেশ লক্ষ্য করতাম, স্মিতা কেমন মনমরা হয়ে থাকতো বেলা পড়ে এলে। গাটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বাইরের সিঁড়ির ওপর পাহাড়ের দিকে চেয়ে বসে থাকতো চুপ করে। শেষ বিকেলের আলোয় নরম হয়ে আসতো ওর মুখের ভাব। সুমনের চিঠি পড়তে পড়তে যখন আমি ঘর থেকে ওকে ডাকতাম, ও আমার কথা শুনতে পেত না। যেন চিঠি পড়তে পড়তে ও কত দূরে চলে যেত মনে মনে। সুমন শিগগিরই কলকাতা যাবে। ওর বিয়ে ঠিক করেছেন মা বাবা। সকালে রাঁচি গেছে ও নতুন স্কুটার ডেলিভারি নিতে। অফিস থেকে আমি হেঁটেই ফিরছিলাম। আমাদের অফিসটা কোয়ার্টারের কাছেই, 2 ফার্লং মতো। অফিস যাতায়াতের জন্য গাড়ি কখনোই নেইনি, এক বর্ষা বাদল ছাড়া। একটা ট্রাক আমার পাশ দিয়ে জোরে চলে গেল লাল ধুলো উড়িয়ে। মিশরজি আসছিলেন সাইকেল নিয়ে বস্তির দিক থেকে। হাওয়াতে তার টিকি উড়ছিল। নীল পাঞ্জাবি খদ্দরের আর ধুতি পরে দূর থেকেই আমাকে দেখে বললেন, প্রণাম বাবু। আমি বললাম, প্রণাম। হিন্দিটা আমি তখনও যথেষ্ট রপ্ত করতে পারিনি। সেদিকে সুমন বেশ পটু। পানের দোকানের সামনে সাইকেলে ঠেস দিয়ে দাঁড়িয়ে জর্দা পান খেতে খেতে ওর সমবয়সী স্থানীয় ছেলেদের সঙ্গে এমন ঠেঠ হিন্দিতে গল্প করে অথবা হিন্দি সিনেমার গান গায়, কে বলবে যে ও স্থানীয় লোক নয়? সব মানুষকে আপন করে নেওয়ার আশ্চর্য এক সহজাত ক্ষমতা আছে সুমনে। ওর মধ্যে অনেক ভালো কিছু জিনিস আছে যা আমার মধ্যে নেই।
মিশরজি সাইকেলের টায়ারে কিরকির শব্দ করে নামলেন, বললেন, হালচাল সব ঠিক বা? আমি বললাম, ঠিকই হ্যাঁ। সুমনবাবু কি কলকাতা সে শাদি করিয়ে আসলেন এবার? আমি অবাক হয়ে বললাম, কই না তো। मिश्र जी अबाक हुए बोलें, आप भी जाते देखा उनका स्कूटर में, पीछू में कोई खूबसूरत औरत थी, बड़ी प्यार से सुमन बाबू को पकड़ के बैठी हुई थी। আমি অবাক হয়ে গেলাম, বললাম, नहीं तो, বিয়ে तो करे नहीं। ताज्जुब की बात, तब सुमन बाबू का साथ में वो औरत कौन थी? আমার মুখ ফসকে হঠাৎ বেরিয়ে গেল, मेरा बीवी भी होने सकती है, দুজনের মধ্যে খুব দোস্তি। मिश्र जी बोलें, आप आजब आदमी हैं बड़े बाबू, दोस्ती और प्यार कखनो एक होता है? और मरद और औरतेर मध्य की दोस्ती হয় बड़े बाबू? खाली प्यारই হব। তারপর हो हो করে হেসে বললেন, हाँ बड़ी ह्यूमरस आदमी हो, नहीं तो निजर धर्मपत्नी को बारे में ऐसी मजाक क्यों करते पारी कभी भी? আমার মুখ থেকে প্রায় বেরিয়ে এসেছিল যে মজাক আমি করিনি, কিন্তু পরক্ষণে মনে পড়ে গেল স্মিতা সবসময় আমাকে বলে, তুমি খুব বোকা, কোথায় কি কথা বলতে হয় তুমি জানো না। সত্যি বড় বোকা আমি। বাড়ি ফিরে জানতে পারলাম সত্যিই আমি মজা করিনি। রাঁচি থেকে নতুন স্কুটার ডেলিভারি নিয়ে সুমন তার বৌদিকে পিছনে চড়িয়ে টরি থেকে বাঁকড়া মোড়ে যে পথটা চলে গেছে তার মাঝামাঝি জায়গায় গভীর জঙ্গলে দেওহার থানে পুজো চড়াতে গেছে। চানুটা কান্নাকাটি করছিল, আমাকে বলল বল খেলতে, কিন্তু আমি তো এসব পারি না। তবুও চা খেয়ে বুধাইয়ের মাকে বাড়ির কাজ করতে বলে আদর্শ বাবার মতো চানুর সঙ্গে ওর লাল রাবারের বলটা নিয়ে কোয়ার্টারের পেছনের মাঠে বল খেলতে লাগলাম। আমার মন পড়েছিল অন্য জায়গায়, তাই অন্য মনস্ক থাকায় বলটা লাফাতে লাফাতে কুয়োর মধ্যে গিয়ে পড়ল। বালতি নামিয়ে অনেক চেষ্টা করেও উঠাতে পারলাম না বলটাকে। চানু কাঁদতে কাঁদতে বলল, সুমন কাকা তুলে দিয়েছিল, তুমি তুলতে পারলে না, তুমি কিচ্ছু পারো না বাবা। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম, বললাম সুমন কাকা এসেই তুলে দেবে। তারপর চানুকে আর বুধাইয়ের মার জিম্মাতে দিয়ে আমি আমার ইজি চেয়ারে শায়িত হয়ে আবার আমার ভাবনায় ফিরে গেলাম। ওদের ফিরতে বেশ রাত হলো। স্মিতার শাড়িটা এলোমেলো, ধুলো লাগা বিশ্বস্ত চুল, খোঁপায় দলিত জংলি ফুল আর মুখে কি এক গভীর আনন্দের ছাপ। সুমন বলল, স্কুটারটা খারাপ হয়ে গেছিল বাঘের জঙ্গলে, কি যে ভয় করছিল কি বলবো। বাঘের জন্য নয়, পরস্ত্রীকে সঙ্গে নিয়ে এত রাত হলো তাই জন্য। আমি বললাম, ফাজিল কোথাকার। চানু বলল, এক্ষুনি আমার বল তুলে দাও সুমন কাকু, বাবাটা কিচ্ছু পারে না, কুয়োর মধ্যে বলটা পড়ে গিয়েছে কিন্তু তুলে দিতে পারলো না। সুমন ওই অন্ধকারেই টর্চ হাতে করে কুয়ো পাড়ে গিয়ে চানুর সাথে বল তুলে নিয়ে এলো। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে চলে গেল। সেই রাতে স্মিতাকে আদর করতে যেতে ও বলল, আজ থাক লক্ষ্মীটি, আজ ভীষণ ঘুম পাচ্ছে। ওর সুন্দর ছিপছিপে এলানো শরীর, গভীর নিঃশ্বাস, ওর বুকের ভাঁজে সুমনের দেওয়া ইন্টিমেট পারফিউমের গন্ধ সব মিলেমিশে ওকে বিয়ের রাতে স্মিতার মতো মনে হচ্ছিল। কিন্তু আমি কিছু বলার আগেই স্মিতা ঘুমিয়ে পড়ল। এক ফালি চাঁদের আলো জানলার ফাঁক দিয়ে স্মিতার মুখে এসে পড়েছিল। দেখলাম সেই মুখে বড় প্রশান্তি। খুব খুব আদর খাওয়ার পর, আদরে পরম পরিতৃপ্ত হওয়ার পর মেয়েদের মুখে যেমন প্রশান্তি দেখা যায়। আমার ঘুম আসছিল না। মিশরজির দাঁতগুলো ফাঁকা ফাঁকা পান খেয়ে খেয়ে কালো হয়ে গিয়েছে, সেই গায়ে দেহাতি গ্রামের পুরুষালী গন্ধ। হঠাৎ মিশরজির উপর খুব রাগ হলো আমার। আমি ইজি চেয়ারে শুয়ে টেবিল লাইট জ্বালিয়ে দিয়ে আবারও ভাবনায় ফিরে গেলাম। ইতিহাসের মতো আনন্দের আর শান্তির বোধহয় কিছুই নেই।
পরদিন চা খেতে খেতে স্মিতা বলল, সুমনের বিয়ের কথা লিখে আবার চিঠি দিয়েছেন ওর বাবা কাল পরশু। ওর এক কাকা আসবেন রাঁচি হয়ে। ওর কাছে ওই ব্যাপারে আলাপ আলোচনা করতে আমি কিন্তু খেতে বলে দিয়েছি তাকে, যেদিন আসবেন সেদিন রাতে। আমি বললাম, বেশ করেছো, না বললে বরঞ্চ অন্যায় করতে। সুমনের কাকার চেহারাটা আমার একটুও ভালো লাগলো না। ভদ্রলোক ট্রেন থেকে নেমেই সকালের বাসে এসে নাকি এখানকার নানা লোকের সঙ্গে দেখা করেছেন। সুমনের কাছে যখন অফিসে এসে পৌঁছালেন তখন বিকেল 4টে। রাতে যখন আমাদের বাড়ি খেতে এলেন তখনই তাকে দেখলাম। অশিক্ষিত বড়লোকদের চোখে মুখে যেমন একটা উদ্ধত নোংরা ভাব থাকে, এই ভদ্রলোকের মুখেও তেমন। বালিতে থাকেন, লোহা লক্করের ব্যবসা করেন ভদ্রলোক। কেবলই স্মিতাকে যেন একটু অন্যরকমভাবে লক্ষ্য করছিলেন। আমার মনে হলো উনি আসলে সুমনের বিয়ের কারণে আসেননি, এসেছেন যেন স্মিতাকে দেখতে। খেতে খেতে অসম্মান আর অপমানে আমার কান দুটো লাল হয়ে উঠল। সেই রাতেই আমি প্রথম স্মিতাকে কথাটা না বলে পারলাম না। মিশরজির কথা বললাম, সুমনের কাকার কথাও বললাম ছোট জায়গা, অশিক্ষিত অনুদার সব লোকের বাস, বাড়ির বাইরে একটু বুঝে শুনে চলাফেরা করো। স্মিতা চুপ করে আমার কথা শুনল, আমার মুখের দিকে তাকিয়ে, কিন্তু কিছু বলল না। আমি বললাম, তোমার ব্যবহারে সুমনকে যদি তোমার স্বামী বা প্রেমিক বলে বাইরের লোক ভুল করে তাহলে আমার পক্ষে কি সেটা খুব সম্মানের? স্মিতা রেগে উঠল, বলল, আচ্ছা তুমি কি বলো তো, স্কুটারে বসলে যে চালায় তাকে যদি জড়িয়ে না ধরি তাহলে কেউ বসতে পারবে? তারপর বললে, মিশরজিকেই বা কে বললে, বা মিশরজি কি বলল তাতে আমার কিছুই যায় আসে না, তুমি কি বলছো সেটাই আমার কাছে বড় কথা। আমি বললাম, আমি কি কখনো কিছু বলেছি? কিন্তু নিজের সম্মানের কারণে না বলে উপায় তো দেখছি না। এখন তোমাকে যদি লোকে খারাপ বলে তা কি আমার কাছে ভালো লাগবে? স্মিতা বলল, নিজের মনের যে ওই কথা তা তো বললেই পারো, অনেক দিন আগেই বলতে পারতে নিজের কথা, তো অন্যের কথা বলে কেন চালাচ্ছ বলো তো? আমি স্মিতার কথায় ব্যথিত হলাম। কিছু না বলে আবার ইজি চেয়ারে এসে ভাবনার জগতে ফিরে গেলাম। কয়েকদিন পরে সুমনের খুব জ্বর হলো। আমি বলেছিলাম, ও আমাদের বাড়িতে এসেই থাকুক, ছেলে মানুষ, বিদেশে বেহুশ অবস্থায় একা বাড়িতে থাকবে কি করে? তাছাড়া কদিন পরেই ওর বিয়ে, কী অসুখ থেকে কোন অসুখে গড়ায় তা কে বলতে পারে? স্মিতার জেদ ধরে বলেছিল, না, আমাদের বাড়িতেও মোটেই থাকবে না। তাহলে ওর সেবা শুশ্রূষা কীভাবে হবে? রাতে না হয় আমি গিয়ে থাকবো, তুমিও থাকতে পারো ইচ্ছে করলে। স্মিতা বলল, থাক, এত ঔদার্য নাই বা দেখালে, তোমার মিশরজিরা কি তাহলে চুপ করে থাকবে? সারাদিন স্মিতাই দেখাশোনা করে, রাতে আমি যাই সুমনের বাড়ি। ওর শোবার ঘরে ক্যাম্প খাট পেতে থার্মোমিটার, ওষুধ, অডিকলন সব ঠিকঠাক করে দিয়ে গেল স্মিতা। নতুন জায়গায় একটু ঘুম আসছিল না আমার। অনেকক্ষণ জেগে বসে বসে সিগারেট খেলাম। তারপর পাশের ঘরে গেলাম। সুমন তখনও ঘুমোচ্ছিল। পাশের ঘরে টেবিলে একটা চিঠি পড়েছিল সুমনের নামে, সুমনের মার লেখা চিঠি। কেন জানি না ওই নিস্তব্ধ রাতে আমার মনে হলো যে এই চিঠির ভেতরে এমন কিছু আছে যা স্মিতা আর সুমনের সম্পর্ক নিয়ে লেখা। আর কিছু না ভেবেই টেবিল ল্যাম্পের সামনে চিঠির ভেতরে আঙুল দিয়ে চিঠিটা গোল করে ধরে পড়তে লাগলাম। যতটুকু পড়তে পারলাম তাই যথেষ্ট ছিল। সুমনের মা লিখেছেন, সুমনের কাকার চিঠিতে জানতে পেরেছেন যে সুমন একটি ডাইনির পাল্লায় পড়েছে। এক ভেড়ুয়ার বউ। সুমন জানে না যে সুমনের কত বড় সর্বনাশ করেছে সেই মেয়ে, আর করতে চলেছে। সুমন ছেলে মানুষ, মেয়েদের পক্ষে কি করা সম্ভব আর কি অসম্ভব। সুমন ছেলে মানুষ, তাই সে সম্বন্ধে ওর কোনো ধারণাই নেই। সুমনের ভাবি শ্বশুর বাড়ির লোকেদের কোনো আত্মীয়ের কাঠের ব্যবসা আছে লাহোরে,
তারাও খোঁজ নিয়ে জেনেছেন যে সুমনের কাকা যা জানিয়েছে তা সত্যি। পাত্রীপক্ষ বেঁকে বসেছে। ওই বজ্জাত স্ত্রীলোকের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ না করলে, বিয়ের পরে ওখান থেকে ট্রান্সফার নিয়ে না চলে আসলে এই বিয়ে হবে না। এত সুন্দরী আর বড়লোকের মেয়েও কখনো আর পাওয়া যাবে না। তাদের দেও পণের টাকাতেই সুমনের বোন মিনুর বিয়ে হয়ে যাবে। যদি সুমনের তার মা, বাবা, বোন, তাদের পারিবারিক ঐতিহ্য আর নিজের সম্বন্ধেও কোনো মমত্ব থাকে, তাই এই রিফিউজি ডাইনির সঙ্গে সব সম্পর্ক এক্ষুনি ত্যাগ করতে হবে। সুমনের ট্রান্সফারের জন্য অথবা সেই ডাইনির ভেড়া স্বামীর ট্রান্সফারের জন্য পাটনাতে তারা মুরব্বি লাগিয়েছেন। সুমনের ভবিষ্যৎ আর ওই কচি মাথা ওই ডাইনিটা চিবিয়ে খাচ্ছে। অমন ছেনাল মেয়ে ছেলের কথা ওরা জন্মে শোনেননি। বড় ভুল হয়ে গেছিল আমার। আজ রাতে আর আমার ঘুম হবে না। এখানে না আসলে, চিঠিটা না পড়লেই বোধহয় ভালো করতাম। পরে মনে হলো এই চিঠিটা স্মিতাকে দেখানো উচিত। আমার মতো স্বামী বলে কি আমার চোখের সামনে যা নয় তাই করে বেড়াবে? ওদের মধ্যে সম্পর্ক কতদূর গড়িয়েছে তাকে জানে। এই সম্পর্কে সুমনেই উৎসাহ ছিল বেশি, না স্মিতার নিজের, সেটা ভগবানই জানেন। এ সংসারে ভালো মানুষের শাস্তি কি এইভাবেই পেতে হয়? ভালো মানুষ মানেই কি বোকা মানুষ? বড় বিশ্বাসঘাতক, অকৃতজ্ঞ, কৃতজ্ঞ এই পৃথিবীতে এই মেয়ে ছেলের জাত। এরা কার ছেলে কখন কোলে করে বড় করে ফেলে তা আমার মতো ভেড়া স্বামীর জানার কথা নয়। দ্য ল্যাম্প ভেড়া। সত্যি সত্যিই আমি একটা ভেড়া। সুমনের জ্বর যেদিন ছাড়ল সেদিনও লিকুইডের উপর রাখল স্মিতা ওকে। পরদিন সুমন যা যা খেতে ভালোবাসে, সুজির খিচুড়ি, মুচমুচে বেগুনি, কড়কড়ে করে আলু ভাজা, হটকেসে ভরে খাবার নিয়ে গিয়ে খাইয়ে এলো স্মিতা। জ্বর ভালো হতেই সুমন একদিন বলল, রোজ রোজ আমাদের বাড়ি এসে খাওয়া দাওয়া করতে ওর অসুবিধে হয়, এবার থেকে ছোটুয়াই রেঁধে বেড়ে দেবে ওকে। তাছাড়া 7 দিন পর তো চলেই যাচ্ছি। বলল, স্মিতার কষ্ট এবার শেষ হবে। সুমনের বিয়েতে সুমন আমাদের কাউকে কলকাতায় যেতে বলল না। আমাদের নামে ওদের বাড়ি থেকে কোনো কার্ডও এলো না। সুমন একটা কালো কার্ডে কালি দিয়ে আমাদের নাম লিখে পাঠিয়ে দিল ছোটুয়ার হাতে। স্মিতা বলল, বিয়ে করতে যাচ্ছেন, ভারী লজ্জা হয়েছে বাবু। যেন বিয়ে আর কেউ করে না, নিজে হাতে কার্ডটা দিতেও লজ্জা। সুমন যেদিন রাঁচি হয়ে গেল, আমরা বাস স্ট্যান্ডে ওকে তুলে দিয়ে এলাম। চালু বলল, কাকিমাকে নিয়ে এসো কিন্তু সুমন কাকু, আমরা খুব বল খেলবো একসাথে। স্মিতা হেসে বলল, তোমার ঘরটা ফুল দিয়ে সাজিয়ে রাখবো আমি, স্টেশনে তোমাদের আনতেও যাব। সেদিন তোমার বাড়িতে রান্না বান্নার কোনো পাট রেখো না কিন্তু, আমার বাড়িতেই থাকবে, খাওয়া দাওয়া করবে সারাটা দিন। সুমন জবাব দিল না কিছু, শুধু বলল, চলি তাহলে। বাসটা ছেড়ে দিল। সুমনের চলে যাওয়ার পরেই আমাদের বাড়িটাতে আশ্চর্য এক বিষাদ নেমে এলো। সুমন এর আগেও অনেকবার ছুটিতে গেছে, কিন্তু এবারের যাওয়াটা যেন অন্য রকম। যে সুমন বাসে উঠে চলে গেল সেই সুমন আর ফিরবে না, এই কথাটা আমি জানতাম, স্মিতাও জানত, যদিও ভিন্নভাবে। এবারে গিয়ে একটাও চিঠি দিল না সুমন স্মিতাকে। আমাকে না জানিয়ে পোস্ট অফিসে ছেদিলালকে রোজ পাঠাতো স্মিতা চিঠির খোঁজে। স্মিতার মানসিক কষ্ট দেখে আমি এক ধরনের পরম পরিতৃপ্তি পেতাম। যে নিজে কাউকে আঘাত দিতে শেখেনি, দুঃখ দিতে জানেনি, তার অদেয় আঘাত আর দুঃখ অন্যজনকে অন্য কোণ থেকে যে কিভাবে এসে বাজে এই জানাটা জেনে বড্ড ভালো লেগেছিল আমার। মনে মনে বললাম, শাস্তি সকলকেই পেতে হয়, তোমাকেও পেতে হবে স্মিতা। স্মিতা আমার সঙ্গে কোনোদিনও সুমনের এই হঠাৎ পরিবর্তন সম্বন্ধে আলোচনা করেনি। সুমনের সঙ্গেও করেছিল বলে আমি জানি না, তা আমার জানার কথাও নয়। ওদের সম্পর্কটা অত্যন্ত গভীর ছিল বলেই সুমনের হঠাৎ পরিবর্তনের আঘাতটা স্বাভাবিকভাবেই বড় গভীরভাবে লেগেছিল ওর বুকে।